মধ্যপ্রাচ্যের মুসলিম দেশের এই শহরটিকে বলা হয় পাপের শহর। কিন্তু কেন? তাদের কেন রয়েছে স্বর্ণ মাফিয়াদের স্বর্গরাজ্যের ইতিহাস? কেন সবচেয়ে নিরাপদ শহরের তকমার পেছনে আছে অপরাধীদের সুরক্ষিত আশ্রয়ের গল্প? কেন মুসলিম দেশ হয়েও নিজ স্বার্থ রক্ষায় ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতার প্রমাণও দিয়েছে তারা? কেন জাঁকজমক, চাকচিক্য, জৌলুস আর জমকালো আলোর আড়ালে এই শহরে চাপা পড়ে আছে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার হাজারো অভিবাসী শ্রমিকের কান্না? শহরটির নাম দুবাই। সংযুক্ত আরব আমিরাতের এই দুবাই শহরের উজ্জ্বল আলোর নিচেই তীব্র অন্ধকার। আজকের চাকচিক্যময় বিলাসবহুল শহর দুবাই একসময় ছিল জেলেদের গ্রাম। তবে ১৯৫৮ সালে শেখ রাশিদ বিন সাইদ আল মাকতুম দুবাইয়ের শাসক হয়ে আসার পর থেকে মূলত তার হাত ধরে শুরু হয় দুবাইয়ের উত্থান। বিদেশি বিনিয়োগ, পর্যটক আর বিশ্বের ব্যবসা বাণিজ্যের অন্যতম আকর্ষণীয় কেন্দ্রবিন্দুতে পরিণত হয় দুবাই। একের পর এক চোখ ধাঁধানো অট্টালিকা আর প্রাসাদের শহর এখন দুবাই। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা সহ আকাশ ছোঁয়া সব ইমারত দেখতে ভিড় জমান দেশ বিদেশের পর্যটকেরা। কি নেই দুবাই শহরে? বিলাসিতা, জাঁকজমক আর জৌলুসের ছড়াছড়ি। রাস্তায় ছুটে বেড়াচ্ছে কোটি কোটি টাকার দামি গাড়ি। দুঃখ, কষ্ট আর কান্নার জায়গা নেই যেখানে। কিন্তু সত্যি কি তাই? আদতে দুবাইয়ের এই বিশাল বিশাল অট্টালিকা আর প্রাসাদের পেছনে রয়েছে নানা বঞ্চনা আর নির্মমতা, নিষ্ঠুরতার ইতিহাস। যাদের হাড়ভাঙা খাটুনি আর ঘামঝরা পরিশ্রমে তৈরি এসব ভবন, তারা বাংলাদেশ, ভারত আর শ্রীলঙ্কা থেকে হাজার হাজার শ্রমিক। অভিযোগ রয়েছে দুবাইয়ের উত্থানের পেছনে যাদের এই অবদান, তাদের অবস্থা দুর্বিষহ। মালিকরা দাসের মতো আচরণ করেন তাদের সাথে। বলা হচ্ছে দুবাইয়ে যাওয়ার পর বিভিন্ন কোম্পানির মালিকরা তাদের পাসপোর্ট কেড়ে নেয়। ৫০ ডিগ্রি গরমের মধ্যে দিনে ১৪ ঘন্টা কাজ করানো হয়। ওই গরমের মধ্যে ছোট্ট কামরার ভেতরে ৬ থেকে ৭ জনকে থাকতে বাধ্য করা হয়। ২০২২ সালে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এমনই সব ভয়ঙ্কর তথ্য। দুবাই এক্সপো 2020 নিয়ে ৩৭ পৃষ্ঠার গবেষণা প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক শ্রমিকদের অধিকার বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ইকুইটেল। তাতে বিভিন্ন কোম্পানির শ্রমিকদের বেতন বৈষম্য ও অতিরিক্ত খাটানোর বিষয়টি উঠে আসে। শ্রমিকদের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি ওই প্রতিবেদনে বলা হয়েছিল, শ্রমিকদের অনেক সময় শ্রমিকদের পুরো মজুরি দেওয়া হয় না, অতিরিক্ত খাটালে তার ভাতাও দেয় না, আচরণ হয় দাসের মতো। তবে এই চিত্র সব সময়ের বলেই অভিযোগ প্রবাসী শ্রমিকদের। তাদের অভিযোগ, বেশিরভাগ প্রবাসী শ্রমিককে তাদের চাকরি পেতে অবৈধ নিয়োগ ফি দিতে বাধ্য করা হয়, প্রায় সময়ই যেটা তাদের মাসিক বেতনের চেয়ে বেশি। শুধু শ্রমিক বঞ্চনাই নয়, দুবাইয়ে অপরাধ কম ঘটলেও বিশ্বের বিভিন্ন দেশের অপরাধীদের নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত দুবাই। এমনকি অর্থ পাচারকারী ও স্বর্ণ চোরাচালানকারীদের স্বর্গরাজ্য এখন সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। শহরটির বাজারগুলো যখন বিশ্বজুড়ে লাখো পর্যটককে আকর্ষণ করছে, তখন দুবাই অর্থ পাচারকারী এবং স্বর্ণ চোরাচালানকারীদের জন্য একটি পছন্দের গন্তব্য হয়ে উঠেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, স্বর্ণ চোরাচালান চক্রের মাধ্যমে বিভিন্ন দেশের আমলা ও ব্যবসায়ীরা শত শত কোটি ডলার মুনাফা করছেন। বিভিন্ন দেশের অর্থ পাচারকারী ও চোরাচালানকারী চক্র মূলত দুবাইয়ের বিভিন্ন ব্যবসা বান্ধব নীতি ব্যবহার করে স্বর্ণ ব্যবসায়ী হয়ে ওঠে ও বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে। জেনে নেই কেমন দুবাইয়ের এই ব্যবসা বান্ধব নীতি। বিশেষজ্ঞরা জানালেন, ১. দুবাইয়ের মুক্ত বাণিজ্য অঞ্চলগুলো বিদেশি বিনিয়োগকারীদের সহজেই তাদের প্রতিষ্ঠান করার সুযোগ দেয়। ২. যেখানে নেই কোনো কর ও শুল্ক। ৩. নেই আমলাতান্ত্রিক জটিলতা, ফলে যে কোনো প্রতিষ্ঠানকে দ্রুত মুনাফা এনে দেয়। তবে সমালোচকেরা বলছেন, এসব নীতির কারণেই বড় আর্থিক অপরাধগুলো করার সুযোগ পায় অপরাধীরা। তবে দেশটির দুবাই শহরের এসব অন্ধকার দিক ছাপিয়ে মুসলিম বিশ্বের নাগরিকরা সবচেয়ে বেশি সমালোচিত আর নিন্দা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের বিশ্বাসঘাতকতার। নিন্দা জানিয়েছেন মুসলিম দেশ হয়ে ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতার কারণে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন আর মরক্কো, এই ৩ দেশের আপত্তির কারণে ইসরায়েল বিরোধী কোনো কঠোর পদক্ষেপ নিতে পারেনি আরব নেতারা, যার ফলে গেল প্রায় ১ বছরে ইসরায়েলের চলমান আগ্রাসনে ধ্বংসস্তূপ আর মৃত্যু নগরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের গোটা গাজা শহর। অস্থিরতা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে।